বছর পাঁচেক আগে যখন সৃজার সাথে ওর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রথম জানতে পারল ইন্দিরা, সে কি তুলকালাম কাণ্ড। প্রায় হাতাহাতি হওয়ার অবস্থা। কোনো এক অপরিচিতের থেকে ইন্দিরা সেদিন জানতে পেরেছিল, আজ জানো তো, দেবতনুর সাথে একটা মেয়েকে দেখলাম একসাথে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। যদিও আমাকে ও দেখতে পায়নি, তবে মেলামেশাটা একটু যেন অন্যরকমই লাগছিল। ওই দিনই রাতের বেলায় দেবতনুকে এ ব্যাপারটা ইন্দিরা জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবেই ও তা উড়িয়েও দিয়েছিল। কী সব আজে বাজে কথা বলছো, এই বলে তখন কোনো গুরুত্বই দিল না ওর প্রশ্নে। এমনকি রাস্তার নাম সময়সহ সব কিছু যখন বলা হলো, তখনও সমানে অস্বীকার করে গেল। এর বেশ কিছুদিন বাদে দেবতনুর কলেজে যাওয়ার ঠিক আগেও যখন স্নান ঘরে ঢুকেছে, ওর মোবাইলটা বেজে উঠল। ইন্দিরাই বাধ্য হয়ে তখন ফোনটা ধরল। অপর প্রান্ত থেকে এক মহিলা কণ্ঠ বললেন, আচ্ছা, এটা দেবতনুর নাম্বার তো? উত্তরে হ্যাঁ বলাতে ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, আমি ওর কলিগ সৃজা বলছি। কাইন্ডলি ওকে একটা খবর দিয়ে দিতে পারবেন? বললেন যে আজ যেখানে আমার যাওয়ার কথা ছিল যেতে পারবো না, আগামীকাল যাব। এতে অবশ্য সেদিন কিছু দোষের দেখেনি ইন্দিরা। এক সহকর্মী কাজের ব্যাপারে অন্য সহকর্মীর সাথে কথা বলতেই পারে। সন্দেহটা দানা বেঁধেছিল এর কিছুদিন বাদে, যেদিন দেবতনুর শার্টটা ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ওর পকেটে ইন্দিরা দেখতে পেল একটা বহুমূল্য ক্যামেরার ক্যাশ মেমো। তাতে নাম লেখা সৃজা ভৌমিক। এখন এটাও যে এই ধরনের সম্পর্কের নিশ্চিত কোনো প্রমাণ নয়, সেটাও ভালো মতো জানে ইন্দিরা। কিন্তু রক্ত মাংসের মানুষের মন তো সবসময় বিজ্ঞানের নিয়মে কাজ করে না। এখানে ইমোশনালও একটা ব্যাপার থাকে। তাই তার পক্ষে সবসময় অত অবজেক্টিভলি সব কিছু বিচার করা সম্ভব হয়ে ওঠে না। তার মনে এই অন্য প্রশ্ন জায়গাটা তাই খুব স্বাভাবিক নয়। ইন্দিরারও তাই জেগেছিল এবং ওর মানসিক অশান্তিরও শুরু হয়েছিল সেই দিনটা থেকেই। এমনকি ইন্দিরা যখন বিলটা পড়ে দেবতনুর হাতে দিল রেখে দেওয়ার জন্য, তখনও ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া রক্ষা করল না। খুব নিরুপত্তাভাবেই বলল, হ্যাঁ, সৃজা কাল একটা ক্যামেরা কিনেছিল, আমিই ওকে দোকানে নিয়ে গিয়েছিলাম। ক্যাশ মেমোটা ভুল করে আমার পকেটে রয়ে গিয়েছে। ইন্দিরা আর কথা বাড়ায়নি সেদিন, কিন্তু সম্পর্ক শেষের বোধ হয় শুরু হয়ে গেছিল সেদিন। যাই হোক, ইন্দিরা দেবতনু সম্পর্কের এই টানাপোড়ানে একদিন আইনগতভাবে বিবাহ বিচ্ছেদেরই রূপ নিল। আজ থেকে বছর 3 আগে দেবতনু ওদের কলেজেরই এক সহ অধ্যাপিকা সৃজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তবে এই নতুন সম্পর্কের জন্ম ও প্রতিষ্ঠায় ইন্দিরা যে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তা বলাই বাহুল্য। কিন্তু ঝগড়া করে সুখ কিনতে চায় না বলেই এই বিচ্ছিন্নতার পথই ইন্দিরা বেছে নিয়েছিল। তবে ইন্দিরা এটাও গভীরভাবে বিশ্বাস করত, একজনের চোখের জলে অপরের সুখ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। দেবতনুর নতুন সংসারের মধ্যে তৃতীয় জনেরও আবির্ভাব ঘটল। ওদের পুত্র সন্তানের বয়স দেখতে দেখতে 6 মাসও হয়ে গেল। ভালোই কাটছে ওদের বর্তমান দিনগুলো। ভূগোল বিভাগে যুক্ত থাকার জন্যে সৃজাকে মাঝে মধ্যেই ফিল্ডে যেতে হয় ছাত্রছাত্রীদের নিয়ে। এদিকে দেবতনুও বাড়িতে প্রাইভেট টিউশন শুরু করেছে। বোটানিতে ওর ছাত্রী সংখ্যাটা ছাত্রদের থেকে অনেকটাই বেশি বলে মুখে কিছু না বললেও সৃজার মনে কিন্তু একটা দুশ্চিন্তা সব সময়ের জন্যই বহাল থাকে। সৃজা যখন কোনো বাইরে কয়েকদিনের জন্য কোনো এক্সকারশনে যায়, ওর মা এসে বাচ্চাটাকে দেখাশোনা করে। এতে এমনিতে কোনো অসুবিধা হয় না,
কিন্তু এতে আবার দেবতনুর কেমন যেন একটা অস্বস্তি লাগে। বাচ্চার বয়স যখন 2.5 বছর পার হয়ে গেছে, একদিন দেবতনু সৃজাকে বলল, আচ্ছা, এবার থেকে তুমি যখন বাইরে যাবে, কুট্টিকে তোমার বাপের বাড়িতে যদি রেখে আসো তাহলে কেমন হয়? কেন, মা এই বাড়িতে থাকলে তোমার কি অসুবিধা হচ্ছে? না, অসুবিধার কথা বলছি না। ওখানে নিজেদের বাড়িতে থাকলে ওনার কাজকর্মেরও সুবিধা হয়, আর এখানে আসা যাওয়ার হ্যাপাও পোহাতে হয় না। ঠিক আছে, তুমি যখন বলছো, এবার যখন যাব মাকে একবার বলে দেখব। তবে তারপরেও মা যদি এখানেই থাকতে চান, তাতে তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার আবার কিসের অসুবিধা হবে? ওর ভালোর জন্যই আমি বলেছিলাম। এই বলে দেবতনু তখনকার মতো সৃজাকে এটা বুঝতে দেওয়ার চেষ্টা করলেও সৃজার মনে কিন্তু একটা খটকা লেগে গেল। হঠাৎ করে কেনই বা দেবতনু এই কথাটা বলল? একজন বয়স্ক মহিলা বাড়িতে যদি থাকতেনও, তাতে কি এমন অসুবিধা হতে পারে? এই ব্যাপারটাই সৃজার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যদিও এই নিয়ে কোনো তর্কাতর্কিতে না গিয়ে দেবতনুর প্রস্তাবটা ও এক প্রকার মেনেই নিল। মাস 6 বাদে এরকমই একটা এক্সকারশনের সময় চলে এলো। এবার সৃজাদের প্রায় 10 দিনের সফর। প্রোগ্রামের প্রস্তুতি চলছে। দেবতনুর প্রস্তাব মতো মাকে নিজের বাড়িতেই ছেলেকে রাখার কথা সৃজা পারলে মা আর কোনো আপত্তি করলেন না, বরং বললেন, দেবতনু তো ভালোই বলেছে, আমার আর কোনো নড়াচড়া করতে হয় না, এতে আমার ভালোই হবে। যাক, সৃজা অন্তত একটা অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচল। ও তো ভেবেছিল মা যদি আবার কিছু মনে করেন। যাওয়ার আগের দিন ছেলেকে নিয়ে মায়ের কাছে রেখে আসলো। নির্দিষ্ট দিনেই ওরা কলেজ থেকে বেরিয়ে পড়ল। স্পট থেকে নিয়ম করে প্রতিদিন 2 বাড়িতেই ফোন করে সৃজা। শুধু একবার নয়, বেশ কয়েকবার। শত কাজের মধ্যে থেকেও ওর কিন্তু কোনো ভুল হয় না। বাপের বাড়িতে ফোন করে যেমন ছেলের খোঁজ খবর নিচ্ছে, দেবতনুর থেকেও তেমন ওর সুবিধা অসুবিধার কথা শুনছে। দরকার হলে আবার কিছু সাজেশনও দিয়ে দিচ্ছে ফোনের মাধ্যমে। একদিন যেমন দেবতনুকে জানিয়ে দিল রান্নার ব্যাপারে কিছু পরামর্শ। সশরীরে না গেলেও দেবতনুরও অবশ্য শ্বশুরবাড়িতে ফোন করে ছেলের খোঁজ খবর নেয়। আর যাবেই বা কী করে? ওর তো সময় এমনিতেই খুব কম। কলেজের পর সন্ধেবেলায় প্রায় প্রতিদিনই ওকে ব্যস্ত থাকতে হয় নিজের প্রাইভেট টিউশনে। মোটামুটি সেই রাত 8:30টার পর দেবতনু ফ্রি হয়। ওই সময় ওর আর কোনো ব্যাচ থাকে না পড়ানোর। সৃজার এই ট্যুর পিরিয়ডেই একদিন রাত 9টার সময় দেবতনুর কলিং বেলটা হঠাৎ করে বেজে উঠল। ও ভেবেছিল ছাত্রছাত্রীদের কেউ হয়তো এসেছে পড়াশোনার কোনো ব্যাপারে। এরকম তো আগেও এসেছে কেউ কেউ। তাই অন্য কিছু না ভেবে দেবতনু যথারীতি দরজাটা খুলতে গেল। যদিও একটু দেরিই হয়ে গেছিল ওর। দরজার একটা পাল্লা খোলা মাত্রই ওর চক্ষু ছানা বড়া হওয়ার উপক্রম। প্রথমেই জিজ্ঞাসা করল, আগামীকাল আসার কথা ছিল না? হ্যাঁ, একদিন আগেই প্রোগ্রাম শেষ হয়ে গেল বলেই আজই চলে এলাম। আমাদের কোনো কষ্ট হয়নি। এজেন্টই টিকিটের সব ব্যবস্থা করে দিল। এ কথা বলতে বলতেই লাগেজ নিয়ে ঘরে ঢুকে পড়ল সৃজা। ইচ্ছে করেই সৃজা ফেরার দিন হিসেবে পরের দিনের কথাই বলেছিল দেবতনুকে। কিছুক্ষণ বাদে সৃজা যা দেখতে পেল, তার জন্যে ও কেন, পৃথিবীর কোনো স্ত্রী প্রস্তুত থাকে না, প্রস্তুত থাকতে পারে না। এই দৃশ্য বিস্ময়কর বললেও কমই বলা হবে। একটা ঘরে তখন আনমনা বসেছিল মাস্টারের এক ছাত্রী, পৌলমী। অবিন্যস্ত কেশরাশি আর কপালে একটা লেপ্টে যাওয়া টিপ নিয়ে।